আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয় সেফ হোমে জানালেন পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য অস্পষ্ট বললেন মির্জা ফখরুল। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত জানালো বিএনপি। মিশরের D8 শীর্ষ সম্মেলন শুরু। কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রজাপতির বর্ণচ্ছটায় রঙিন বাংলার প্রকৃতি। ঝোপঝাড়, বনভূমি ধ্বংস সহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে সংখ্যা। এবং কিংস্টনের তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য টিম টাইগার্সের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়েছেন দুর্নীতি দমন কমিশন। সেখানে আছেন নাজিব বেগ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, নির্বাচন কমিশনের দুদক কর্মকর্তাদের আসার কারণ কি নিয়ে তারা অনুসন্ধান করছেন? হৃদয় বেলা 1টার দিকে নির্বাচন কমিশন ভবনে মূলত দুদকের চার সদস্যের একটি প্রতিনিধি দল আসে। তারা মূলত এখন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক পরিচালকের সঙ্গে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন দালালকে আটক করা হয়েছে। সম্ভবত এই দুদক কর্মকর্তারা যে এসেছেন তাদেরই তৎপরতার একটি অংশ এটি। এর আগে আমরা যেটি জানতে পেরেছি ইটিআই ভবনে 12টার দিকে তারা মূলত আসেন এবং সেখানে এনআইডি সেবা দেওয়া অংশে সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করেন। এখন মূলত তারা এখানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক, যিনি মহাপরিচালক রয়েছেন হুমায়ুন কবির, তার সঙ্গে কথা বলছেন। হয়তোবা বিভিন্ন বিষয়ে এই দপ্তরেও কিন্তু পরিচয় নিবন্ধন অনুবিভাগের দপ্তরেও তারা খোঁজখবর নিয়েছেন। এখন আসলে তারা মহাপরিচালকের সঙ্গে কথা বলছেন। আমরা হয়তোবা এই যে তারা বের হলে হয়তোবা পুরো যে আজকের যে এই যে এনআইডি সেবা সংক্রান্ত বিষয় বা আরও যে বেশ কিছু বিষয় হয়তোবা রয়েছে সেগুলো হয়তোবা বিস্তারিত জানতে পারবো। হৃদয়। নাজিব, ধন্যবাদ। প্রিয় দর্শক, নাজিব বেগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে বলে সেফ হোমে জিজ্ঞাসাবাদে বলেছেন জুনায়েদ আহমেদ পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 30 ডিসেম্বর, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিকে 26 ডিসেম্বর ও শাহিল ইসলামকে 29 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহারুল হকের রিপোর্ট। সকালে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ হিল কাফি, ডিএমপির মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকা সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আলাদা 4টি আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন 3 সদস্যের ট্রাইব্যুনাল। 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থার যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তের প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি।
জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দেয়া বক্তব্য সম্পর্কে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে আইআইটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। প্রসিকিউশন জানায় জুলাই আগস্ট গণহত্যার অভিযোগের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা এই সংক্রান্ত আবেদনের শুনানি 20 জানুয়ারি ঠিক করেছেন আদালত। মাছলক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। পঞ্চদশ সংশোধনী নিয়ে রায়কে স্বাগত জানিয়ে তারা বলেন এ রায়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য নিয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। বুধবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পরদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পঞ্চদশ সংশোধনী নিয়ে যে রায় এ নিয়েও দলের অবস্থানের কথা জানান বিএনপি নেতারা। এই সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করার, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। 21 ডিসেম্বর শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মিশরের উন্নয়নশীল দেশগুলোর জোট T8 এর 11তম শীর্ষ সম্মেলনের মূল পর্ব শুরু হয়েছে। এতে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই 8 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। বুধবার কায়রো পৌঁছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অন্তর্বর্তী সরকার 2026 সালের প্রথমার্ধে নির্বাচন করার পরিকল্পনা করেছে বলে তিনি জানিয়েছেন। কায়রোর সেন্ট রেজেস হোটেলে সাক্ষাতে মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকাল 8টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টৈটং এলাকার হাজীবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সিএনজিতে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। স্থানীয়রা জানিয়েছে পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজীবাজার এলাকায় বিপরীতমুখী ডাম্পারের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর অবস্থায় আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শিশুসহ 5 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে। সদ্য প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় কবিদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও সহকর্মীরা। লাইলা নওশিনের রিপোর্ট।
লড়াইয়ে সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে কাব্যগাথায় স্পর্শ দিয়ে যান তিনি কবি হেলাল হাফিজ। বাংলা সাহিত্যের প্রেম ও দ্রোহের কবি সদ্যপ্রয়াত হেলাল হাফিজের স্মরণ সভায় সেই কথাগুলোই উঠে এলো তার সহযোদ্ধাদের মুখ থেকে। কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণ সভায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বন্ধু, স্বজন ও সহকর্মীরা। নির্মম একটি মানুষ, এরকম সমস্ত লোভ, প্রলোভন, এমনকি বাসনা থেকেও মুক্ত মানুষ, মানে ঋষি মানুষ। হেলাল হাফিজ শুধু কবি ছিলেন না, একজন ঋষি ছিলেন। তার জীবদ্দশায় আমি আমার যতটুকু পেরেছি আমি সর্বোচ্চটুকু উপর করে ঢেলে দিয়েছি। 2019 সালে পাঁচটা লেখা ইন্টারভিউ করেছে। 69-এর গণ অভ্যুত্থানের সময় এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় কবিতা লিখে তরুণ প্রজন্মকে যেভাবে দেশের জন্য জীবন বাজি রাখতে উদ্বুদ্ধ করেছিলেন কবি হেলাল হাফিজ, দশকের পর দশক পেরিয়ে 90-24 পেরিয়ে আগামীতেও হেলাল হাফিজের লেখা পংক্তি শক্তি ও সাহস যোগাবে অনাগত প্রজন্মকে নতুন কোনো মুক্তির পথে। স্মরণ সভায় এমনটাই উচ্চারিত হয় আলোচকদের বক্তব্যে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে রংপুরে মত বিনিময় সভা করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা। সভায় আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। নতুন প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পদ্ধতি মেনে রান্না করতে বলেছেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। রাজধানীর গুলশান বনানী জেলা গার্লস গাইডের প্রায় 300 শিক্ষার্থীকে সহজ পদ্ধতিতে তেহারি রান্না শিখিয়ে তিনি একথা বলেন। বনানী বিদ্যানিকেতনে গার্লস গাইড ক্যাম্পে যুক্ত হয়ে এই রন্ধনবিদের হাতে সরাসরি রান্না শিখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। লাইলা নওশিনের রিপোর্ট। বনানী বিদ্যানিকেতনের মাঠে গার্লস গাইডের এক ঝাঁক শিক্ষার্থীর বাৎসরিক ক্যাম্প। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের গুলশান বনানী গাইড জেলার প্রায় 3 শতাধিক গার্লস গাইড সদস্য এতে অংশ নেয়। সকলে মিলেমিশে দিন শেষে পরিশ্রম করে একটা ফল আনছি। আমরা সবার সাথে বন্ধুত্ব হতে পারছি, সবাইকে বুঝতে পারতেছি, দৈনিক কার্যক্রমগুলিকে বুলেটিনের মাধ্যমে তুলে ধরছি সবার কাছে। জীবনে চলার পথে প্রকৃতির সাথে সম্পর্ক রেখে যাতে মেয়েদের মনের বিকাশ ঘটে, তাদের নিজস্ব যে কার্যক্রম তার থেকে যেন তাদের বিকাশ ঘটে এবং মানুষ মানুষকে ভালোবাসবে। আয়োজনের দ্বিতীয় দিনে গার্লস গাইডের শিক্ষার্থীদের সহজ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মজাদার তেহারি রান্না করে দেখান বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী। বরেণ্য এই রন্ধনবিদের হাতে রান্না করা সুস্বাদু খাবার খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গার্লস গাইড সদস্যরা। ওনার অনেক বড় ফ্যান, ওনার ভিডিও দেখে আর আজকে এখানে দেখে তো পুরো শক যে আমরা রান্না শিখতে পারলাম, নতুন একটা অভিজ্ঞতা হতে পারলো। এটা অনেক মজা হয়েছে আর মাংসগুলো খুব সফট, মানে অনেক মজা হয়েছে, ফ্লেভারটা অনেক ভালো। শিক্ষার্থীদের আগ্রহ দেখে আগামীতে এমন আয়োজনে আরও যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কেকা ফেরদৌসী। আজকে ওরা আমি রান্না করেও দেখালাম, লাইভ শেষে আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি, যার জন্য ওরা আসলে খুবই আনন্দিত আর আমিও খুব খুশি হয়েছি। ওদের সাথে অনেকখানি সময় কাটালাম আজকে ওদের কথাবার্তা শুনে। ছোট ছোট বাচ্চারাও দেখলাম যে এখন রান্না নিয়ে অনেক কিছু জানে। গুলশান বনানী গাইড জেলার 3 দিনের এই ক্যাম্প শেষ হবে বৃহস্পতিবার। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাংলার প্রকৃতিকে বর্ণচ্ছটায় রঙিন করে রেখেছে প্রজাপতি। এদের কিছু প্রজাতি নির্দিষ্ট বনাঞ্চলে, আবার কিছু প্রজাতি দেশের প্রায় সর্বত্রই বিচরণ করে। প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে সক্রিয় ভূমিকা রাখা প্রজাপতি যে কোনো স্থানের পরিবেশের সুস্থতার নির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু ঝোপঝাড় ও বনভূমি ধ্বংস, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং দূষণসহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে প্রজাপতির সংখ্যা। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। প্রকৃতির নয়নাভিরাম ও আকর্ষণীয় পতঙ্গগুলোর মধ্যে অন্যতম প্রজাপতি। বৈচিত্র্যময় রং আর চঞ্চলতার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে এরা। দেশের সব ধরনের বনাঞ্চল, লোকালয় ও জলাশয়ের পাড়ে দেখা মেলে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রজাপতির।
প্রজাপতি সাধারণত দিনের বেলায় সক্রিয় থেকে বিভিন্ন উদ্ভিদের ফুলে ফুলে উড়ে বেড়ায়। ফুলের মধু মাটিতে জমে থাকা পানি ও অন্যান্য তরল পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে। পরাগরেণু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরাগায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। বেপরোয়া প্রকৃতি ধ্বংস ও দখল দূষণে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির প্রজাপতি। এদের বংশবিস্তারের জন্য দরকারি উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় কিছু প্রজাতি এখন মহাবিপন্ন। বিপন্ন প্রজাপতি টিকিয়ে রাখতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। গবেষণার মাধ্যমে দেশে প্রজাপতির মোট প্রজাতি বৈচিত্র্য শনাক্ত করার পাশাপাশি প্রজাপতির অবস্থা পর্যবেক্ষণ ও আবাসস্থল শনাক্তকরণে গুরুত্বারোপ করা হচ্ছে। বিপন্ন প্রজাপতি সংরক্ষণে বিনির্মাণ করা হয়েছে প্রজাপতি পার্ক। তবে শুধু নির্দিষ্ট পার্কই নয়, প্রজাপতি সংরক্ষণ উদ্যোগ ফলপ্রসূ করতে হলে দেশের সামগ্রিক পরিবেশ ভালো রাখতে হবে। সংরক্ষণ করতে হবে প্রজাপতির খাদ্যের যোগান দেওয়া আসামলতা, ঝুমকুলতা, কুরচি, কলমাসুন্দা, বন সোনালু, আকন্দ, ঈশ্বরমূল, চালতা, লেবু, পাম, রঙ্গন, জারুল সহ বেশ কিছু উদ্ভিদ। তবেই প্রকৃতিতে উপকারী এই প্রাণীর উপস্থিতি নিশ্চিত সম্ভব হবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 400 প্রজাতির প্রজাপতি শনাক্ত হয়েছে, যার প্রায় 2/3 প্রজাতি বর্তমানে বিপন্ন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রজাপতি সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। কানাডার টরেন্টোতে বাংলাদেশের হাই কমিশনার নাহিদা সুবহানের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় অনুষ্ঠান হয়েছে। মাহবুব চৌধুরীর সঞ্চালনায় প্রবাসীরা তাদের দাবি দাওয়া ও অভিযোগ তুলে ধরেন। হাই কমিশনার নাহিদা সুবহান বলেন, প্রবাসীদের দাবির সঙ্গে তিনি একমত, তবে সব সমস্যা সমাধানের জন্য আলাদিনের চেরাগ চেয়েছেন তিনি। যেগুলো সলিউশন দরকার, কিন্তু সলিউশন আমার হাতে নাই, সবগুলোর নেই। যেগুলো আছে সেগুলোর গ্যারান্টি আমি আশ্বাস আমি দিতে পারি। আর সহযোগিতার জায়গাটা থেকে আপনাদের কাছে আমি একটা সহযোগিতা চাইবো। সর্বশেষে অনেকগুলো সহযোগিতা চেয়েছি, এর মধ্যে একটা চাইবো, সেটা হচ্ছে কাইন্ডলি আমাকে একটা আলাদিনের প্রদীপ এনে দিন। আমি আপনাদের সমস্ত দাবি সমাধান করে দিব একদিনে। নিটুল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে মিষ্টি পানি সংরক্ষণ করে পতিত জমিতে সবজি আবাদ হচ্ছে। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। বছর জুড়ে এসব জমিতে সবজি আবাদের পরিকল্পনা করছেন চাষিরা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সমুদ্রবেষ্টিত এলাকা সন্দ্বীপ। একসময় লবণাক্ততার কারণে এখানে ফসল ফলত না, ধানের উৎপাদনও ছিল কম। চলতি বছর পানি সংরক্ষণ করে সবজি চাষ হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শসা, টমেটো সহ নানা রকমের সবজিতে ভরে উঠেছে বিস্তীর্ণ জমি। কমপ্লিট ইন্টারমিডিয়েটের পর ভালো চাকরি বাকরি তো এমনিতেই নাই, আর এই পড়াশোনা দিয়ে তো পাওয়া যায় না। তাই আমার বড় ভাই অনেক বছর ধরে করে সবজি করতেছে, বড় ভাইয়ের সাথে এবার আমিও অ্যাড হলাম, আমি নিজে কিছু করলাম। এখানে তো প্রচুর পরিমাণে চাষ হতো না আগে, বর্তমানে হওয়ার কারণে মানুষ প্রায় সস্তা দামে অল্প দামে পাচ্ছে। সার হাবা জানা ঠিক মতো, সারের টোটালি শর্ট, সারের লাগে খেত গুরুন জানা, হানি শর্ট, হানি আবার জানা, হানি উইসি লয়ে গেছিল মানছি। ভালো লাগলে মানে ওদের ন্যায্য মূল্য পয়সা দেয়, আমাদের প্রাপ্যটা আমরা পাইতেছি না। তার কারণ হচ্ছে আমরা এখানে পারাবার করাটাই মানে ঝুঁকি হয়ে গেছে। সেচ সুবিধার্থে খাল পুনর্খননের দাবি কৃষকদের। আশ্বাসও মিলেছে কৃষি অফিস থেকে। লেবার সমস্যা, এখানে লেবারের দাম অনেক বেশি। আর একটা সমস্যা হচ্ছে এখানে পানির সংকট। আমাদের এখানে কৃষকদের সেচ, আপনি পাশেই দেখতে পারবেন যে নালাগুলো আছে, নালাগুলো অলরেডি শুকিয়ে গেছে, এখানে সেচের পানি নাই। এখন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় জানানোর চেষ্টা করছি, সেচের পানির যদি ব্যবস্থা করা যায় এখানে, তাহলে সন্দ্বীপের যে কৃষির যে অপার সম্ভাবনা, সে দ্বারটা আরও উন্মোচিত হবে। সন্দ্বীপ উপজেলায় এবার 11,000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরছে শরীয়তপুরের পালংখালে।
পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খালটির 2 কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন। তবে শুধু 2 কিলোমিটারই না, 7 কিলোমিটার দীর্ঘ খালটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। পরিবেশ বান্ধব নগরায়ন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। স্বরূপপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 1985 সালে শরীয়তপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই অপরিকল্পিত নগরায়নে পালং খাল হারাতে থাকে তার নিজস্বতা। কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় দখল দূষণে নিঃশেষ হয় খালের বাস্তুতন্ত্র। বারবার সংস্কারের প্রতিশ্রুতি মিললেও প্রাণ ফিরেনি মৃতপ্রায় পালং খালে। এমন পরিস্থিতিতে পালংয়ে প্রবাহ ফেরানোর কার্যকর উদ্যোগে পরিবেশ বান্ধব নগরীর স্বপ্ন দেখছেন পরিবেশবাদীরা। আমাদের দাবি হচ্ছে 7 কিলোমিটারকে প্রবাহমান করে আমাদের শহরকে রক্ষা করার। পরিবেশের মহাবিপর্যয় রোধে জলাশয় রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার কথা জানালেন জেলা পরিবেশ কর্মকর্তা। একটি জেলার খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা জলাশয় ওই শহরের জন্য ফুসফুস স্বরূপ। এই উপাদানগুলি যদি আমরা প্রবাহমান রাখতে না পারি, নানান রকম পরিবেশ দূষণ ঘটবে এবং একটা সময় এই জেলাটি বসবাসের অযোগ্য হয়ে উঠবে। পালং খালকে প্রবাহমান রাখতে পারলে এটি কৃষিক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে শরীয়তপুর জেলায় প্রায় 3000 হেক্টর জমিতে অল্প খরচে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে। শুধু পালংই নয়, জেলার সব খালই দখলমুক্ত ও প্রবাহমান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যত অবৈধ স্থাপনা আছে, যত বাধা বিপত্তি আসুক না কেন, সবকিছুই আমরা উচ্ছেদ করার বিষয় এবং খালগুলোকে প্রবাহমান রাখার বিষয়ে আমরা বদ্ধপরিকর। পালং খালে পানি প্রবাহ ফিরলে জেলা শহরের পরিবেশের উন্নয়নের পাশাপাশি নিশ্চিত হবে কয়েক হাজার হেক্টর ফসলি জমির সেচ সুবিধাও। দীর্ঘ প্রতীক্ষার পর পালং খালের 2 কিলোমিটার প্রবাহমান করার কাজকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তাদের দাবি শুধু 2 কিলোমিটার নয়, পুরো 7 কিলোমিটারকে প্রবাহমান করার। পালং খালের রাজগঞ্জ কৃত্তিনাশার সংযোগস্থল থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইটি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়, সেফ হবে জানালেন পলক। গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি ও পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য অস্পষ্ট বললেন মির্জা ফখরুল। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত জানালো বিএনপি। মিশরের D8 শীর্ষ সম্মেলন শুরু। কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রজাপতির বর্ণচ্ছটায় রঙিন বাংলার প্রকৃতি। ঝোপঝাড়, বনভূমি ধ্বংস সহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে সংখ্যা। এবং কিংস্টনের তৃতীয় ও শেষ টি20তে স্বাগতিক উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য টিম টাইগার্সের। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।